গোবিন্দ ঘোষের শ্রাদ্ধা অনুষ্ঠান আর কি করা হবে। তো অবশেষে মেলা ঘুরতে ঘুরতে একদম চলে আসলাম আর কি। আমি প্রবেশ করবো মন্দিরের ভেতরের অংশে। জানি অনুষ্ঠান সূচি কালকে সিনেমা হচ্ছে, মানুষের আর কি সমাগম হতে পারে 20 লাখের ব্যাপার। 20 লাখ? 20 লাখ বাপরে। সব ওখানে খাওয়া দাওয়া যাবে। আচ্ছা, সম্পূর্ণটা বিনামূল্যে? বিনামূল্যে। বাহ। প্রবেশ গেট সেটাকে কিন্তু সুন্দরভাবে আর কি সাজিয়ে দেওয়া হচ্ছে। দেখুন এখন যেতে চলেছি চৈতন্য মহাপ্রভু এসে যেই জায়গাটাতে বিশ্রাম করেছিলেন, এই ব্যারিকেডের মধ্যেই কিন্তু আপনাদের স্নান করতে হবে। কিন্তু সমস্ত এক্সেসরিজ থেকে শুরু করে বিভিন্ন দোকান পাশরগুলো বসে। আজকের তারিখ 13ই মার্চ। বর্তমানে আমি এখন রয়েছি পূর্ব বর্ধমান জেলার অগ্রদ্বীপ স্টেশনে, যেখানে আনুমানিক 500 বছর ধরে স্বয়ং ভগবান অর্থাৎ গোপীনাথ তার পরম ভক্ত অর্থাৎ গোবিন্দ ঘোষের শ্রাদ্ধা অনুষ্ঠান করেন। আর সেই শ্রাদ্ধের অনুষ্ঠানকেই আমরা অগ্রদ্বীপের গোপীনাথ মেলা হিসেবে চিনি। এই মেলা কতদিন কি থাকবে, সেই সঙ্গে অনুষ্ঠান সূচি এবং আপনারা কিভাবে এই অগ্রদ্বীপে আসবেন একেবারে গোপীনাথ মন্দিরে, এবং সেই সঙ্গে এই মন্দিরের এই আর কি ইতিহাসটা, যে শ্রাদ্ধ অনুষ্ঠান হয়, সেই সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমি তুলে ধরতে চলেছি। তো আজকে ভিডিওটি আপনারা বিনা স্কিপ করে সম্পূর্ণটা দেখতে থাকুন। তো চলুন আজকে ভিডিওটি এখান থেকে শুরু করছি। সো লেটস গেট স্টার্টেড। চলো শুরু করা যাক। প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই যে আপনারা কিভাবে আসবেন। আপনারা যদি শিয়ালদা দিক থেকে আসেন তাহলে শিয়ালদা থেকে সকাল 8টা 5-এর শিয়ালদা কাটোয়া লোকালটা ধরে ডাইরেক্ট কিন্তু আপনারা চলে আসতে পারেন অগ্রদ্বীপ স্টেশনে। তাছাড়াও যদি হাওড়ার দিক থেকে আসেন তাহলে একেবারে হাওড়া থেকে আপনারা কাটোয়া লোকালটা ধরে চলে আসতে পারেন। এবং শিয়ালদা থেকে যদি আপনারা সেই ট্রেনটা না পান সকালবেলা 8টা 5-এর, তাছাড়াও কিন্তু রয়েছে আপনারা যদি নৈহাটিতে চলে আসতে পারেন শিয়ালদা থেকে, এবং নৈহাটি থেকে ব্যান্ডেল থেকে তারপরে কাটোয়া লোকাল ধরে একেবারে চলে আসতে পারেন অগ্রদ্বীপ স্টেশনে। আর তাছাড়াও যারা কৃষ্ণনগর দিক থেকে আসবেন, কৃষ্ণনগর দিক থেকে আপনারা একেবারে বেথুয়াডৌরি স্টেশন চলে যাবেন। বেথুয়াডৌরি স্টেশন থেকে কিন্তু আপনারা অনেক অটো পেয়ে যাবেন, যেখানে ভাড়া পড়বে 30 থেকে 40 টাকা, এবং এখন মেলার দিন অনুপাতে কিন্তু সেটা 50 থেকে 60 টাকাও হতে পারে। হাওড়ার দিক থেকে আসলে কিন্তু আপনারা নামবেন 2 নম্বর প্ল্যাটফর্মে, এবং অগ্রদ্বীপ গোপীনাথ মন্দিরে যেতে হলে কিন্তু আপনাদের চলে আসতে হবে একেবারে 1 নম্বর প্ল্যাটফর্ম। আর এই 1 নম্বর প্ল্যাটফর্ম দিক থেকে বেরিয়ে আপনাদের টোটো কিংবা অটো করতে হবে, এবং এখান থেকে একেবারে চলে যেতে হবে অগ্রদ্বীপ ঘাটে, এবং ঘাট পার হয়ে তারপরে কিন্তু আপনাদের যেতে হবে গোপীনাথ মন্দিরে। অগ্রদ্বীপ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে এসে একেবারে ব্যান্ডেলের দিকে চলে আসবেন, এবং এই ঠিক বাঁ সাইড দিয়ে আপনারা নেমে যাবেন। এখানেই রয়েছে হচ্ছে অটো স্ট্যান্ড, এবং এখান থেকে আপনাদেরকে অগ্রদ্বীপ ঘাটে যেতে হবে। এমনি দিনগুলোতে কিন্তু ঘাট অবধি ভাড়া রয়েছে 10 টাকা করে, এবং মেলার শুরু থেকে কিন্তু 15 টাকা করে ভাড়া হবে। সেটা ধার্য হবে কালকে অর্থাৎ শনিবার থেকে। তোমাদেরকে যেটা আমি অটো স্ট্যান্ড দেখালাম সেটা কিন্তু মেলার দিনগুলোতে সেখানে অটো থাকবে না। অটো থাকবে হচ্ছে টিকিট কাউন্টার থেকে বেরিয়ে ডান দিকে গিয়ে একটা জায়গায় কিন্তু হবে, এবং যে ভাড়াটা 10 টাকা থেকে 15 টাকা হচ্ছে, বাইপাস থেকে ঘুরে যাওয়ার জন্য কিন্তু 5 টাকা অধিক লাগছে। অগ্রদ্বীপ স্টেশন থেকে 10 টাকার বিনিময়ে 10 মিনিট অতিক্রম করে একেবারে পৌঁছে গেলাম অগ্রদ্বীপ ফেরিঘাটে। এবং ফেরিঘাটে এসে কিন্তু দেখতে পাচ্ছি পুরোটাই যে মেলার রব সাজে কিন্তু সেজে উঠছে। সম্পূর্ণটা আর কি বাঁশের স্ট্রাকচার দিয়ে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে, যেমনটা তোমাদেরকে আমি দেখাতেই পারছি। দেখো প্রচুর এরিয়াটা নিয়ে, মানে একেবারে ধার যেখানে আর কি অটোটা আমাদের নামালো, এই জায়গাটাতে কিন্তু মেইনলি মেলার দিনগুলোতে নামাবে না, তার খানিকটা এগিয়ে গিয়ে কিন্তু ওইদিকে একটি আর কি চেকপোস্ট করা রয়েছে, ওখানে আপনাদের নামিয়ে দেওয়া হবে, এবং ওখান থেকে কিছুটা আর কি হেঁটে আসতে হবে। এবং নদীর ঠিক পাড়েই কিন্তু এখানে পুলিশ কন্ট্রোল রুম করা রয়েছে। দেখুন দূর থেকে মনে হচ্ছিল যে এটা স্থায়ী, কিন্তু এটা কিন্তু অস্থায়ী হিসেবে করা। মানে আর কি মেলার শেষ সময়ের প্রস্তুতিটা কিন্তু দ্রুত গতিতে এগোচ্ছে। দেখুন মেলার জন্য সমস্ত আর কি বাসগুলো কিন্তু এখানে এনে লোড করে দেওয়া হচ্ছে, এবং সেই সঙ্গে রোডে এরকম ভাবে আর কি ব্যারিকেড করে দেওয়া রয়েছে, যেহেতু আর কি এখানে মেলার সময় লক্ষ লক্ষ মানুষের সমাবেশ ঘটে। এর দিকে যাচ্ছি এবং দেখতে পাচ্ছি কিন্তু এখানে টোটাল 2খানা ব্যারিকেড করা হয়েছে। এদিকটা হচ্ছে মানুষ যাওয়ার জন্য, আর এদিকটা দিয়ে যেটা আর কি বড় ব্যারিকেড করা অংশটা, এখান দিয়ে কিন্তু বড় বড় সব গাড়িগুলো পাস হওয়ার জন্য এগুলো আর কি করা রয়েছে। তো রয়েছে ওই দিকটাতে, কিন্তু ঘাটে যাওয়ার আগে এদিকটাতে একটা আর কি নদীর অংশ রয়েছে। এই জায়গাটাতে জাস্ট ডিঙি নৌকাগুলো রয়েছে। দেখুন দুর্দান্ত কিন্তু লাগছে সিনটা। এখন কিন্তু একেবারে চলে আসলাম একদম ফেরিঘাটে। এই যে এই সামনেটা হচ্ছে ফেরিঘাট, এবং সেই সঙ্গে কিন্তু এই পাশটাতেও দেখতে পাচ্ছি ফেরিঘাটের বন্দোবস্ত করা হচ্ছে। মেলার যে লক্ষ লক্ষ মানুষ
যে ভক্তের যে সমাগম হবে সেটাকে সামাল দেওয়ার জন্য আলাদাও কিন্তু আরো ফেরিঘাটের বন্দোবস্ত করা হচ্ছে। এই সঙ্গে মেলার দিনগুলিতে ক্ষণস্থায়ী কিছু টিকিট কাউন্টার আর কি বাড়ানো হবে, যাতে করে লক্ষ লক্ষ মানুষকে আর কি সামাল দেওয়া যায়। এবং ঠিক এই পেছনটাতেই কিন্তু আমরা লঞ্চে উঠবো। এই যে দেখতেই পাচ্ছি এরকম কিন্তু গাড়ি বোঝাই এবং মানুষ বোঝাই কিন্তু এরকম লঞ্চ কিন্তু এগিয়ে আসছে। ফাইনালি বোটে করে পার হয়ে গেলাম এবং এপারে এসে হয়তো টিকিটটা করতে হবে, কারণ ওপারে কিন্তু টিকিট কাউন্টার ছিল না। এই যে এপারে এসে কিন্তু এই সাইডে হচ্ছে টিকিট কাউন্টার রয়েছে। এবার দেখি এখানে নৌকার ভাড়াটা কত কি নেয়। টিকিট কাউন্টার থেকে একেবারে 5 টাকার বিনিময়ে টিকিটটা কেটে নিলাম। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি এই টিকিট কাউন্টারের পাশাপাশি আরো ক্ষণস্থায়ী মেলার দিনগুলোর জন্য যে ভিড় বাড়বে সেগুলো সামাল দেওয়ার জন্যই কিন্তু এখানে আর কি টিকিট কাউন্টারগুলো সব পরস্পর করা রয়েছে। এবার থেকে মেন রাস্তার দিকে যাওয়ার পথে কিন্তু দেখতে পাচ্ছি এখানে ছোট ছোট সাধুদের সমস্ত আর কি আঁকড়া করে রয়েছেন সকলে দেখতে পাচ্ছি। মানে এখান থেকেই কিন্তু প্রায় আর কি মেলা শুরু হয়ে গিয়েছে সেটা কিন্তু বুঝতে পারছি। দেখুন এই জায়গাটাতে কিন্তু স্নানের জায়গাটা আর কি নির্মাণ করা হচ্ছে এবং তার ঠিক পাশেই কিন্তু লেখা রয়েছে ব্যানারে, গঙ্গার ঘাটে নির্দিষ্ট ঘেরা জায়গায় স্নান করুন। মানে যেটা আর কি বাঁশের ব্যারিকেড করে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন, এই ব্যারিকেডের মধ্যেই কিন্তু আপনাদের স্নান করতে হবে। এরকম ভাবে কিন্তু পুরো জায়গাটা আর কি নির্মাণ করা হয়েছে। বৃহৎ মেলাতে আসলে আপনারা সর্বপ্রথম খোঁজেন যে কোথায় সুলভ শৌচালয় করা হয়েছে। তো আমি তোমাদেরকে জানিয়ে দিই, এটা হচ্ছে ফেরিঘাট। তোমরা ফেরিঘাট থেকে এরকম উঠে আসবে আর তার ঠিক পাশেই কিন্তু রয়েছে এই বরাবর সোজাসুজি শৌচালয়। দেখুন পরস্পর কিন্তু করা রয়েছে এবং কলও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। কালকের মধ্যে পুরোটাই আর কি কাজ কমপ্লিট হয়ে যাবে আশা করি। দেখো কালকে থেকে ভিড়টা বোঝা যাবে। এখানে বিরাট এরকম গেট কিন্তু করে দেওয়া রয়েছে, লেখা রয়েছে শ্রী শ্রী গোপীনাথ জিউ মেলা। ঠিক আছে, এরকম কিছুটা রয়েছে এবং আস্তে আস্তে মেন রাস্তার দিকে এগিয়ে চলেছি। তোমাদেরকে গোপীনাথের মন্দির এবং সেই সঙ্গে মহাপ্রভু এসে যেই জায়গাটাতে আর কি বিশ্রাম করেছিলেন সেই জায়গাটিও আপনাদেরকে একেবারে ঘুরিয়ে দেখাবো। গোপীনাথের মেন মন্দিরে যাওয়ার জন্য কিন্তু আপনাদেরকে এই ঘাটের রাস্তা ধরে সোজাসুজি এসে এই মেন রাস্তাতে ওঠার পর এই ডান দিক বরাবর কিন্তু সোজা আপনাদের যেতে হবে এবং সেখান থেকে বেঁকে গিয়ে কিন্তু একেবারে পৌঁছে যাবেন গোপীনাথ জিউর মন্দিরে। তো এই রাস্তা দিয়ে যাওয়ার পথেই কিন্তু আপনারা এই অংশে প্রচুর আর কি বাউলের আখড়া পেয়ে যাবেন। দেখুন এই অংশে কিন্তু দেখতে পাচ্ছি সমস্ত আর কি বাসের স্ট্রাকচারের সাথে তিরপলের কাজগুলো আর কি হচ্ছে। শেষ মুহূর্তের আর কি প্রস্তুতি যেটা বলে, আগামী দিন থেকেই মেলা শুরু হচ্ছে, সেহেতু কিন্তু দ্রুত গতিতে এই কাজগুলো সব এগোচ্ছে। রাস্তা ধরে যত আর কি মেলার দিকে এগিয়ে চলেছি তত কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর আর কি আখড়াগুলো প্রস্তুতি পর্বটা কিন্তু চলছে জোর কদমে। দেখুন মানে এই রাস্তাটা দিয়ে আমরা ঠিক আসলাম এবং মোটর ভ্যান করে সারি সারি আর কি বাস নিয়ে যাওয়া হচ্ছে সমস্ত আখড়াগুলো বানানোর জন্য। তেমনই কিন্তু এরকম রাস্তার ধারে এই আখড়াগুলো তৈরি করা হচ্ছে। এই অংশে কিন্তু দেখতে পাচ্ছি সমস্ত আখড়ার যে খাওয়া দাওয়ার যে রান্নার যে বন্দোবস্ত সেগুলো কিন্তু এই অংশে করা হয়েছে এবং প্রচুর মানুষের কিন্তু সমাবেশ ঘটছে ধীরে ধীরে। প্রথমেই আমরা এখন যেতে চলেছি চৈতন্য মহাপ্রভু এসে যেই জায়গাটাতে বিশ্রাম করেছিলেন। এখন অবশ্য সেই জায়গার নামকরণ হয়েছে বিশ্রামতলা এবং এরকম আর কি ধানি জমির আল বরাবর কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হচ্ছে। খুবই সুন্দর একটি আর কি অভিজ্ঞতা হচ্ছে কিন্তু, মানে আর আশপাশটা জাস্ট দেখো পুরোটাই কিন্তু ধানি জমি রয়েছে, মানে সবুজ সমুদ্র আর কি, দুর্দান্ত অভিজ্ঞতা। এবং এখানে কিন্তু মাঝে মধ্যে আর কি মৃদুমন্দ বাতাস বইছে, খুবই কিন্তু সুন্দর লাগছে। আসলে এখন তো প্রচুর গরম পড়ে গিয়েছে এবং গরমের মধ্যে এরকম আর কি হাওয়া দিচ্ছে, খুবই কিন্তু সুন্দর লাগছে এবং একটা এনার্জি কিন্তু দিচ্ছে যে ভিডিওটা যে করার সেরকম। তো একেবারে বিশ্রাম মন্দিরের একদম সামনেটাতে চলে আসলাম। ঠিক এই জায়গাটাতেই কিন্তু মহাপ্রভু বিশ্রাম করেছিলেন। সে গোবিন্দ ঘোষ ছিলেন এবং গোবিন্দ ঘোষকে সে মন্দিরের আর কি গোপীনাথের সেবা পূজার কাজ আর কি সমর্পণ করে এখান থেকে চলে যান। দেখুন মন্দিরটি কিন্তু খুব সুন্দরভাবে আর কি নির্মাণ করা হয়েছে। এখন এরকম মনোরম পরিবেশের মাঝে কিন্তু মন্দিরটি আর কি তৈরি করা হয়েছে। দেখুন দুর্দান্ত কিন্তু লাগছে এবং পুরোটাই কিন্তু রয়েছে এরকম
আম বাগানে ঘেরা। দেখুন, আপনারা যদি অগ্রদ্বীপের গোপীনাথ মেলাতে আসেন তাহলে কিন্তু এই চৈতন্য মহাপ্রভুর বিশ্রামতলাতে অবশ্যই আসবেন এবং একবার হলেও দর্শন করে যাবেন। খুবই সুন্দর লাগবে আপনাদের। এখানে কিন্তু একটি বোর্ডে লেখা রয়েছে মহাপ্রভুর বিশ্রামাগার, এবং সেই সঙ্গে কিন্তু লেখা রয়েছে যে এই জায়গাটা থেকেই মহাপ্রভু যে গোবিন্দ ঘোষকে গোপীনাথের সেবা পুজোর আর কি ভার দিয়েছিলেন, সেটা কিন্তু এই জায়গা থেকেই শুরু হয়। অগ্রদ্বীপ ফেরিঘাট থেকে কিন্তু আপনারা একেবারে এই রাস্তাটা ধরে মেলার মধ্যে দিয়েই সোজাসুজি চলে আসতে পারেন গোপীনাথ মন্দিরে। এই যে এই অংশে কিন্তু পুরো গেটটি করা রয়েছে, এবং আপনারা যদি চৈতন্য মহাপ্রভুর বিশ্রাম তলাতে যদি যেতে চান তাহলে কিন্তু এই রাস্তা দিয়েও আপনারা ডান দিক বরাবর একেবারে সোজা চলে যেতে পারেন। তো চলুন একেবারে গোপীনাথ মন্দিরের দিকে যাওয়া যাক। রাস্তাতে একদম চলে আসলাম গোপীনাথজির মন্দির। এই যে ঠিক এই বাদিকটাতে হচ্ছে গোপীনাথজির মন্দির, এবং তার ঠিক বাম দিকে যেই জায়গাটাতে গোবিন্দ ঘোষের শ্রাদ্ধা অনুষ্ঠান আর কি করা হবে, গোপীনাথজি যেখানে আর কি শ্রাদ্ধটা আর কি করবেন, আর এটাই কিন্তু রয়েছে গোবিন্দ ঘোষের সমাধি। ঠিক আছে, সমাধি মন্দিরটা, আর এই অংশেই কিন্তু শ্রাদ্ধা অনুষ্ঠানটা সমস্ত আর কি করা হবে। দেখুন, এরকম কিন্তু বাসের মাধ্যমে এরকম তিরপল করে দেওয়া রয়েছে, এবং তার ঠিক পাশে রয়েছে তমাল বৃক্ষ। দেখুন, বর্তমানে কিন্তু আমি এখানকার বাসিন্দা এক কাকাকে কিন্তু পেয়ে গিয়েছি। তো কাকা, কালকে থেকে হচ্ছে মেলার আরম্ভ, তাই তো? কালকে আরম্ভ। তো কালকে কি কি রয়েছে এমনি অনুষ্ঠান সূচি? কালকে চিনেমাচ্ছ গোপীনাথের শ্রাদ্ধ হবে। আচ্ছা তারপরে গোপীনাথের পিণ্ডি দান করবে। আচ্ছা কালকে লোক বহুত হবে, হরিনাম এসব হবে। আচ্ছা, তা প্রায় কত মানুষের আর কি সমাগম হতে পারে? 20 লাখের ব্যাপার। 20 লাখ? 20 লাখ। বাপরে। এবং এখানে তো বিভিন্ন আর কি আখড়া দেখেছি, হ্যাঁ। আসার পথে অনেকে আর কি চোখে পড়েছে। তো মানুষের খাওয়া দাওয়া এবং থাকার সব বন্দোবস্ত? এখানকার লোকে আপনাকে কিছু করতে হবে না, সব ওখানে খাওয়া দাওয়া দেবে আচ্ছা, সম্পূর্ণটাই বিনামূল্যে? বিনামূল্যে। বাহ। এবং এখানে তো পুজো দেওয়ারও বন্দোবস্ত থাকে? হ্যাঁ, পুজো দেবে কালকে। অন্য মাছ চিনে মৎস্য আছে কালকে। আচ্ছা। গোবিন্দ ঘোষের এখানে প্রসাদ সব পাওয়া যাবে। আচ্ছা সব প্রসাদ দেবে লাইন করে, আচ্ছা। সব লাইন দিয়ে ভোট দেবে। হ্যাঁ, আর অন্ন মহোৎসবটা কবে রয়েছে? ওটা হচ্ছে রবিবারে। রবিবারে মানে পরশু দিন? পরশু দিন। এবং তারপরে শোনা যায় যে দোল মহোৎসব হয় একটু। হ্যাঁ, আবার ওইখানে বারুনি হবে। আচ্ছা এখানকার যাওয়ার পরেই দোল মন্দিরে আবার হবে। আচ্ছা। আবার ওখানে গান। আর এই মেলাটি তাও কতদিন ধরে চলে? ও 1 সপ্তাহ। তো এখানকার স্থানীয় বাসিন্দা এক কাকার মুখে সমস্ত আর কি অনুষ্ঠান সূচি এবং এখানকার ইতিহাস সম্পর্কে কিছুটা ধারণা আপনাদেরকে আমি দিতে পারলাম। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে গোপীনাথজির মন্দির আপনাদেরকে আমি দর্শন করাবো। যে গোপীনাথজির ভোগের পরেই কিন্তু এখানে যে গোবিন্দ ঘোষের যে সমাধিস্থল রয়েছে সেখানে কিন্তু নিত্য ভোগ দেওয়া হয়। এবং সেই সঙ্গে গোপীনাথজির মন্দিরের ঠিক বাম পাশে নিত্য ভোগ প্রসাদ গ্রহণের একটি হল কিন্তু করা রয়েছে, যেখানে আপনারা মাত্র 95 টাকার বিনিময়ে ভোগ প্রসাদ কিন্তু গ্রহণ করতে পারবেন। সেটা শুধুমাত্র মধ্যাহ্ন সময়। ঠিক আছে, সেখানে অনেক রকমারি আর কি প্রসাদ গ্রহণের ব্যবস্থা রয়েছে। আপনারা যদি এমনি সময় যদি আসেন, মানে মেলার দিনগুলো বাদ দিয়ে, তাহলে কিন্তু এখান থেকে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। তা সত্ত্বেও এখানে মেলাতে আসলে থাকবার আখড়া এবং সেই সঙ্গে বিভিন্ন আখড়াতে খাওয়া দাওয়ার বন্দোবস্ত কিন্তু রয়েছে, সম্পূর্ণটাই আর কি বিনামূল্যে। আজকে তো আমি এসে খুব সুন্দরভাবে আর কি দর্শন করতে পারছি সমস্ত আর কি সমাধি মন্দির বলুন, অথবা 4টের পর আর কি গোপীনাথজির মন্দির খোলা হবে, গোপীনাথজিকে আর কি আমরা দর্শন করতে পারবো। কিন্তু আগামী দিন থেকে আসলে কিন্তু এই অংশে আর কি পা ফেলা যাবে না, এরকম একটা, মানে আজকে যেরকম আমি দাঁড়িয়ে আমি কথা বলতে পারছি, আগামী দিন আসলে কিন্তু সেটা হবে না। মিনিমাম 19 থেকে 20 লাখ আর কি ভক্তবৃন্দের সমাগম ঘটতে পারে, সেটা এখানকার মানুষ আর কি আশঙ্কা করে। সেটা প্রতিবারই এনারা আর কি দেখে আসছে, তাই আর কি তাদের আইডিয়া একটা রয়েছে। তো এরকম কিছুটা ভিড় হতে পারে। এবং চলুন একদম গোপীনাথজির মন্দিরের সামনেটাতে আপনাদেরকে নিয়ে যাই। যদিও বা এখনো অবধি মন্দির খোলেনি, বিকেল 4টের পর আর কি খোলে। আর সকালে 12টা থেকে 12:30 অবধি আর কি মন্দির খোলা থাকে। তারপরে ভোগ হয়, ভোগের পরে 4টের পর কিন্তু একদম মন্দির খোলা হয়। বর্তমানে একেবারে চলে আসলাম মন্দিরের একদম সামনে, এবং সামনেটা দেখতে পাচ্ছি যতটা আর কি উঠান রয়েছে, মানে মন্দির প্রাঙ্গণ যেটা সম্পূর্ণটাই কিন্তু এরকম মানে তিরপল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। দেখুন, অনেকটা বড় জায়গা জুড়েই কিন্তু রয়েছে। গোপীনাথ মন্দিরের ঠিক মুখোমুখি কিন্তু রয়েছে একটি বেদি মতো। এই অংশে কিন্তু সারাদিন ব্যাপী হরিনাম চলবে, কৃষ্ণ নাম। দেখুন, এরকম কিছুটা কিন্তু রয়েছে অ্যাম্বিয়েন্সটি। এবং সেই সঙ্গে
তার পাশে যে বিরাট গাছ, সেখানেও কিন্তু অনেক পরিমাণে আর কি চোঙ বেঁধে দেওয়া রয়েছে। সেই চোঙে মাধ্যমে পুরো এলাকাতে সেই হরিনাম কিন্তু ছড়িয়ে দেওয়া হবে। আমাদেরকে দেখালাম যে এখানে একটি হরিবাসরের জায়গা করা রয়েছে আলাদা করে। এই জায়গাটাতে একদম মধ্যবর্তী অংশে কিন্তু একটি তুলসী মঞ্চ কিন্তু করে দেওয়া রয়েছে, মানে তুলসী মন্দির আমরা বলি। একদম উপরি অংশে রয়েছে হচ্ছে বৃন্দা দেবী, মানে তুলসী। এই যে তুলসী দেবী একদম উপরি অংশে এরকম কিছুটা পদ্মের মতো আর কি ডিজাইন করে ওনাকে আর কি রাখা হয়েছে। জাস্ট দেখুন এরকম কিছুটা। আর এখন কিন্তু এখানে মূলত চলছে রঙের কাজ। দেখুন নতুন রূপে কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে সম্পূর্ণ এই তুলসী বেদিটিকে। আর এই হরিবাসরে আগামী দিন ভোরবেলা থেকে তার পরের দিন অর্থাৎ রবিবার ভোরবেলা পর্যন্ত চলবে নাম সংকীর্তন। আপনারা চাইলে এখানে এসে শুনতে পারবেন। মেলা শুরু হওয়ার ঠিক আগের দিনই কিন্তু এরকম সুন্দরভাবে গাঁদা ফুলের মাধ্যমে পুরো মন্দিরের যে প্রবেশ গেট সেটাকে কিন্তু সুন্দরভাবে আর কি সাজিয়ে দেওয়া হচ্ছে দেখুন। এবং ইতিমধ্যেই কিন্তু মন্দিরের দ্বার খুলে গিয়েছে এবং গোপীনাথকে আপনাদেরকে দর্শন করাবো, দেখি কতদূর কি করানো যায়। মন্দিরে ঠেলাঠেলি করে কিন্তু একেবারে গোপীনাথজির প্রসাদ পেয়ে গেলাম। খুবই ভালো কিন্তু লাগলো এবং অনেকটাই কিন্তু এখানে ক্রাউড রয়েছে যে গোপীনাথজিকে দর্শন করার। গোপীনাথ মন্দিরের বাইরের অংশে কিন্তু যে তিরপলটি আর কি করা রয়েছে সেখানে প্রচুর সংখ্যক মানুষ দেখতে পাচ্ছি এখন থেকে এসে থাকছেন এবং এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা হয়তো করা হবে। আর সেই সঙ্গে গোপীনাথ মন্দিরের ঠিক ডান অংশে রয়েছে তমাল বৃক্ষ। আর এই বৃক্ষতে সমস্ত ভক্তবৃন্দরা মনস্কামনা পূরণের জন্য ঢিল বেঁধে দিয়ে যান এবং মনস্কামনা পূরণের পর এখান থেকে যে কোনো একটি ঢিল খুলে দিয়ে চলে যান। জাস্ট দেখুন মানে পুরো একদম ঢিলের পুরো একদম ঢের হয়ে গিয়েছে এই অংশে এবং গাছটি দেখুন কতটা সুন্দর লাগছে। গোপীনাথ মন্দির থেকে একবারে বেরিয়ে যাচ্ছি বর্তমানে বারুণী দোল যে মন্দির, সেই মন্দিরের দিকটাতে দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর সংখ্যক এখানে দোকান বসিয়ে গিয়েছে আজকে থেকেই এবং শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটা কিন্তু জোর কদমে চলছে। তো অবশেষে মেলা ঘুরতে ঘুরতে একদম চলে আসলাম দোল বারুণী মন্দিরের একদম সামনে। দেখো ফ্রন্ট সাইড থেকে লুকটা ঠিক এরকম কিছুটা লাগছে এবার এবং লাইটিং এ নতুন এক আলোকসজ্জায় কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে এবং সেই সঙ্গে মন্দিরের দুপাশ বরাবরই কিন্তু রয়েছে মেলা, বিরাট মেলা। এদিকেও কিন্তু দেখাতে পারছি প্রচুর সংখ্যক দোকানপাট কিন্তু বসে গিয়েছে এরকম লম্বালম্বি ভাবে এবং এখান থেকে আর কি আমি প্রবেশ করব মন্দিরের ভেতরের অংশে। জানি না ভিডিও করতে দেবে কিনা। তো আস্তে আস্তে এখন মন্দিরের মধ্যে একদম প্রবেশ করব। দেখি দেখুন জাস্ট শান্তির জায়গা কিন্তু এবং ভেতরের অ্যাম্বিয়েন্সটা মন্দিরে দুর্দান্ত কিন্তু রয়েছে এবং সেই সঙ্গে প্রবেশ গেটের একদম সামনেই কিন্তু এরকম বড় বড় দুটো ঘন্টা রয়েছে এবং একদম সম্মুখে কিন্তু রয়েছে গোপীনাথ দেখুন এবং বিগ্রহ রয়েছে এই অংশে, চিত্রপট, বিগ্রহ নয় চিত্রপট রয়েছে এখানে। আর বিগ্রহ দেখিয়েছিলাম আপনাকে গোপীনাথ মন্দিরে, দেখুন এরকম কিছুটা কিন্তু রয়েছে এবং চৈতন্য এবং গোবিন্দ ঘোষের কিছুটা যে প্রতিচ্ছবি চিত্রপট রূপে এখানে তুলে ধরা রয়েছে। গোপীনাথ মন্দিরের মতনই এই দোল মন্দিরের একদম পাশেই এরকম নামযজ্ঞ স্থল কিন্তু করা রয়েছে দেখুন এবং গোল আকার ভাবে যেরকমটা আপনাদের আমি গোপীনাথ মন্দিরে আমি দেখালাম সেম টু সেমই রয়েছে। মানে আর কি অগ্রদ্বীপ ফেরিঘাট থেকে শুরু করে তোমরা গোপীনাথ মন্দিরে যাবে, তারপরে মহাপ্রভুর বিশ্রামতলা সেটা এবং তারপরে যে দোল বারুণী দোলের যে মন্দির সেই জায়গাটা সম্পূর্ণটা জায়গা জুড়েই কিন্তু রয়েছে মানে রাস্তার উপরে সমস্ত মেলার দোকান পাশর এবং সমস্ত জায়গা আর কি ফাঁকা জমি রয়েছে এগুলোতে কিন্তু আখড়া এবং খাওয়া দাওয়ার বন্দোবস্তগুলো কিন্তু করা হয়েছে। অগ্রদ্বীপ ঘাট থেকে শুরু করে তোমরা যে
গোপীনাথ মন্দির এবং সেই সঙ্গে চৈতন্যদেবের বিশ্রামতলা, এবং তার পাশাপাশি একদম লাস্টে তোমাদেরকে দেখালাম বারুণী দোলের মন্দির। যে মন্দির সম্পূর্ণ জায়গাটি জুড়েই কিন্তু একদম রাস্তার উপরেই বসে সমস্ত মেলা। এবং এখন যেখান দিয়ে আমি যাচ্ছি একেবারে ফেরিঘাটের দিকে, এই জায়গাটি জাস্ট দেখো, পুরো রাস্তা জুড়েই কিন্তু রয়েছে মানে বড় বড় আর কি সব দোকান পাশরগুলো। বারুণী দোল মন্দিরের একদম পাশেই রয়েছে বিরাট ময়দান, আর এই ময়দানে কিন্তু সমস্ত এক্সেসরিজ থেকে শুরু করে বিভিন্ন দোকান পাশরগুলো বসে। পুরো ময়দানটি কিন্তু বিশাল আকার রয়েছে এবং এই পুরো ময়দানটিকেই কিন্তু এই মেলার কাজে ব্যবহৃত করা হয়। ময়দানটা সম্পূর্ণটাই মেলার কাজে ব্যবহৃত করা হয় এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটা কিন্তু জোর কদমে চলছে। এবং অনেক প্যান্ডেলই কিন্তু শুধুমাত্র বাসের স্ট্রাকচারটি করা হয়েছে, তার উপর দিয়ে কিন্তু ত্রিপল এবং যে কাপড়ের কাজ সেগুলো কিন্তু করা হচ্ছে আস্তে আস্তে। দেখতে পাচ্ছি দেখুন ময়দানটা কিন্তু বিশাল আকার, এবং এই বিশাল আকার ময়দানটিকে কিন্তু সম্পূর্ণটাই মেলার কাজে ব্যবহৃত করা হয়। বিভিন্ন রকম দোকান পাশর এবং তোমাদেরকে দেখালাম ওখানে রয়েছে নাকরদোলনা, ডিস্কো, বিভিন্ন বাচ্চাদের আর কি এক্সেসরিজ, অনেক কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন। ঘাটপাড়াতে অবশেষে চলে আসলাম, কিন্তু এই বৈকালিক সময়ে সূর্য অস্ত যাওয়ার যে মুহূর্তটা সেটা কিন্তু দুর্দান্ত লাগছে এই স্নানঘাটের এখান থেকে। জাস্ট দেখুন, জাস্ট দেখুন, অসাধারণ কিন্তু লাগছে, অতুলনীয়। এবং এখান থেকে একটি মানে বোট বা ট্রলার ভেসে আসছে, জাস্ট অসাধারণ লাগছে কিন্তু দেখুন। এবং এই ফেরিঘাট থেকে আবার ফিরে যাব বাড়ির উদ্দেশ্যে, যেমন ভাবে এসেছি তেমন ভাবেই। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো এক্সাইটিং ভিডিওতে। আজকে টাটা, বাই বাই, জয় শ্রী গোপীনাথ।